অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের ইতিহাস লিখতে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে টাইগাররা ম্যাকাইয়ের বাতাসে মানিয়ে নেওয়ার চেষ্টা, সমস্ত শক্তি নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অজিদের। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গেল 2 বছরে বিসিবির লোকসান 40 কোটি টাকা। অগোছালোভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির। অনূর্ধ্ব 17, 19 ও 23 পর্যায়ের দল নিয়ে 28 আগস্ট মিরপুরে শুরু হবে জিডি ট্রফি। নভেম্বরে ঢাকায় ইতিহাস সেরা আসর উপহার দিতে চান সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। আগামীবার থেকে ফিফার অধীনে আয়োজনের আশা। এবং আসিয়ান কাপে অংশ নিয়ে থমাস ডুলিকে ভালো করার চ্যালেঞ্জ দেওয়া উচিত বাফুফের। দেশের বাইরে বড় দলের বিপক্ষে ম্যাচ খেলার পরামর্শ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হারলেও কঠোরভাবে ফিরে আসতে সক্ষম। ম্যাকাইতে জয় পেতে হলে ডারউইনের মতো বা তার চেয়েও ভালো পারফর্ম করতে হবে, এমনটা জানিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। ডারউইনের জয়কে কোচিং ক্যারিয়ারের সেরা জয় বলে মন্তব্য করেছেন তিনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা প্রস্তুতি নিচ্ছে দল। পেসারদের ওপর আস্থা এই ক্যারিবিয়ানের। ম্যাকাইয়ে প্রথমবার গোটা দল অনুশীলন করলেও হালকা অসুস্থতার কারণে ব্যাটিং করেননি তানজিদ তামিম। আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। প্রথমবারের মতো গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পা রাখল বাংলাদেশ দল। হোটেল থেকে মাঠে পৌঁছেই ক্রিকেটাররা ছুটে গিয়েছেন উইকেটটা দেখতে। টেস্ট ক্রিকেটে একেবারে নতুন একটি উইকেট, এবং যেখানে ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ, এই উইকেটের অভিষেকের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ দল। পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মূল মাঠে মূলত শুরুটা করেন যে রানিং দিয়ে, তারপর হালকা স্ট্রেচিং এর যেই কাজগুলো থাকে সেগুলো সেরে এই ম্যাকাইয়ের মূল গ্রাউন্ডের মধ্যে কিন্তু তারা ফিল্ডিং অনুশীলনটা করেছে। লম্বা ক্যাচিং প্র্যাকটিসের সঙ্গে আশিক মজুমদারকে আমরা দেখেছি স্লিপ ক্যাচটা নিয়ে। বাতাসের গতি কোন দিকে রয়েছে তার উল্টো দিকে যে আসলে তারা অনুশীলনটা করেছেন, ক্যাচ প্র্যাকটিসটা করেছেন, কারণ এই মাঠে বাতাসটা প্রচণ্ড এবং সেই বাতাসটা ভোগাতে পারে। সেটা সুবিধা হয়তো বাংলাদেশ নিতেও পারে বোলিংয়ে। ফিল্ডিং সেশনটা শেষ করে ব্যাটিং করেছে মুশফিকুর রহিম, কিছুটা চোট পেয়েছিলেন, তবে সেই চোটটা খুব বেশি বড়সড় কোনো চোট নয়। ডারউইন থেকে ম্যাকাইয়ের যেই কন্ডিশন অনেকটা ভিন্ন কন্ডিশন। এখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে এবং কি উইকেটের চরিত্রটাও কিছুটা ভিন্ন। এখানে মাঠের উপর ঘাস রয়েছে। পিচ দারুণ, কিছুটা ঘাস আছে, অনেক শক্ত, ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কিনা। টেস্ট 5 দিনে যাবে কিনা আসলে আমি জানি না। সম্ভবত কিউরেটরের সঙ্গে কথা বলে তারপর বলতে পারবো। তাসকিন আহমেদকে দেখেছি ইবাদতকে নিয়ে একেবারে একসঙ্গে বোলিংটা করতে, একেবারে জুটি বেঁধে বোলিং করার যে বিষয়টি মাঠে থাকে সেটা কিন্তু অনুশীলনেও দেখা গেছে। এই উইকেটে পেসারদের গুরুত্ব অনেক বেশি, এবং উইকেট নিয়ে আসলে কোচ বলছিলেন যে ভালো অবস্থায় আছে। তিনিও আশাবাদী যে এই ম্যাচে বাংলাদেশ দল ইতিবাচক পারফর্ম করবে। অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল, তবে টেস্ট ক্রিকেটই সেরা। আমি সব বোলারকে নিয়েই খুশি। প্রত্যেক বোলারই আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। অস্ট্রেলিয়ার সবাই ভালো ব্যাটার, ফলে যখন এমন জায়গায় তাদেরকে মোকাবেলা করবেন আপনাকে ধারাবাহিক হয়ে তাদেরকে পরীক্ষায় ফেলতে হবে। ফিল সিমন্সের এটা জানা আছে অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা চাপের মধ্য থেকে ঘুরে দাঁড়াতে পারে। আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি 1% উন্নতিও করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে। ডারউইন থেকে যে আত্মবিশ্বাসটা বাংলাদেশ নিয়ে এসেছে সেটাকে কাজে লাগাবে নিঃসন্দেহে, এবং ম্যাকাইতে এসে কিন্তু এরই মধ্যে অনুশীলন সেশনটাও সেরে ফেলেছে। পরিকল্পনা প্রস্তুত, এখন বাস্তবায়নের পালা। নিঃসন্দেহে এই ম্যাকাইতে ইতিবাচক কিছুর অপেক্ষায় সবাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকাই, অস্ট্রেলিয়া। এদিকে ম্যাকাই টেস্ট সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এদিন যোগ দেন সব পেসার। ডারউইনে অস্ট্রেলিয়াকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। ম্যাকাইয়ে জয় পেতে হলে সব বিভাগেই ভালো করতে হবে বলে জানান অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী এই ক্রিকেটার।
এদিন খুদে ভক্তদের অটোগ্রাফের আবদার মেটান কামিন্স স্মিথরা। তারেক হাসান শিমুল জানাচ্ছেন বিস্তারিত। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাইটি অস্ট্রেলিয়া দল টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। বেশ সিরিয়াস ক্রিকেটারদেরকে দেখা গেল, কারণ কি রকম চাপে আছে তারা নিজেরা জানেন। কারণ সাবেক থেকে শুরু করে সমর্থক সবাই কিন্তু ক্ষুব্ধ বাংলাদেশের কাছে ডারউইন ডিজাস্টারের পর। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া যখন মুখোমুখি হবে তার আগে আলোচনায় রয়েছে কন্ডিশন, উইকেট, নানা ইস্যু। তবে সব কিছু ছাপিয়ে অস্ট্রেলিয়া দল নিজেদের প্রস্তুতিটা নিচ্ছে ঠিকঠাকভাবে। ক্যামেরন গ্রিন, যিনি কিনা ডারউইনে দারুণ একটা সেঞ্চুরি পেয়েছেন, তিনি কথা বলেছেন এদিন। তিনি যেমনটা আসলে বলছিলেন যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে কোনো ডিপার্টমেন্টেই একেবারে পাত্তা দেয়নি। যে বিষয়টা নিয়ে তারা চিন্তিত রয়েছেন, সব জায়গা থেকে বাংলাদেশের দুর্বলতাগুলো খুঁজে বের করে এই মাকাইতে তারা ঘুরে দাঁড়াতে চায়। এখানে কিভাবে সেরা পারফরমেন্স করা যায় সেই প্রস্তুতি নিয়েছেন। একটু যদি অনুশীলনের কথা বলি, সেক্ষেত্রে যেটা প্রথম দিনের অনুশীলনে দেখেছি আমরা, নিয়মিত পেস বোলার যারা ছিলেন, স্টার্ক, হ্যাজেলউড, পেট কামিংস, তারা ছিলেন না। তবে এদিন তারাও উপস্থিত হয়েছেন, অনুশীলন করেছেন, বোলিং করেছেন। পুরো দলকে নিয়ে আজকে অনুশীলনটা করার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়া দলের। একই সঙ্গে আমরা যেমনটা দেখেছি যে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন এবং কি ট্রাভিস হেড, তারা অনেকটা ঘুরে বেরিয়েছেন নিজেদের মতো করে, সেলফি এবং কি অটোগ্রাফের আবদার মিটিয়েছেন। সমর্থক যারা ছিলেন, খুদে সমর্থক এসেছেন এখানে। আসলে পাশের একটি গ্রাউন্ডে খেলার মাঠ রয়েছে, অন্যান্য যে স্পোর্টস ইভেন্ট রয়েছে, সেই স্পোর্টস ইভেন্টের যারা অংশ নিতে এসেছিলেন তারা এসে তার কাছ থেকে অটোগ্রাফের এবং কি সেলফির আবদার করেছিলেন এবং সেটা কিন্তু তারা মিটিয়েছেন। অনুশীলনের কথা যদি একটু বলি, পেস বোলিংটা আসলে এখানে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বোঝা যাচ্ছে উইকেট দেখে। উইকেটের মধ্যে ঘাস রয়েছে ছোট ছোট, তবে আরও একটা দিন হাতে সময় রয়েছে। ঘাসের পরিস্থিতি বা অবস্থা কোথায় যায় সেটা দেখার বিষয়। পেসাররা দারুণ সময় কাটিয়েছেন, আমরা দেখেছি অস্ট্রেলিয়ার যেই অনুশীলন ক্যাম্প ছিল। তো এখন পর্যন্ত আসলে বলা চলে যে অস্ট্রেলিয়া সিরিয়াসভাবে এই ম্যাচটাকে দেখছে এবং কি দেখার বিষয় বাংলাদেশ দল যেভাবে ডমিনেট করেছে প্রথম ম্যাচটা, এই ম্যাচে এসে কতটা ঘুরে দাঁড়াতে পারে এবং সেই ঘুরে দাঁড়াতে সব ধরনের প্রস্তুতিই তারা নিচ্ছে। তবে মাঠে বাংলাদেশ দল কতটা চ্যালেঞ্জ দিতে পারে সেটা দেখার বিষয়। ম্যাকাই থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্টে রেকর্ডের সামনে দাঁড়িয়ে টাইগারদের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আর মাত্র 158 রান করতে পারলেই সাদা পোশাকে 7000 রানের ক্লাবে পৌঁছে যাবেন মুশফিক। তাই তো দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ে সবার আগে উইকেট দেখেন এই অভিজ্ঞ ব্যাটার। পাকিস্তানি কিংবদন্তি টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদের কাছ থেকে ম্যাকাইয়ের উইকেট সম্পর্কে পরামর্শও নেন তিনি। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। টাইগারদের দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম এবং টেস্ট ক্রিকেটে একটা মাইল ফলকের সামনে। ডারউইনে তার ব্যাট রান পেয়েছে, তবে মাকাইতে প্রথমবারের মতো মাঠে আসলেন এবং যেই কাজটা তিনি সবসময় করে থাকেন, মাঠে এসে সবার আগে উইকেটটা দেখতে গেলেন। ছবিটাই আসলে বলে দিচ্ছে যে আসলে মুশফিক কতটা সিরিয়াস এই টেস্ট ম্যাচটা নিয়ে। ডারউইনে দাপটে পারফরমেন্স, 4 দিন দাপট দেখানো, সবগুলো সেশনে আধিপত্য দেখিয়ে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। এই মাকাইতে নিঃসন্দেহে চাইবে বাংলাদেশ দল যেন তাদের সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে, অন্তত পক্ষে অজিদের বিপক্ষে যে টেস্ট ক্রিকেটে আধিপত্যের জানানটা দিয়েছে সেটা যেন এখানে বজায় থাকে। মুশফিক একেবারে ধীরস্থিরভাবে সবার আগে এসে হাঁটলেন, হাঁটতে হাঁটতে উইকেটের সামনে গেলেন এবং উইকেটে এরই মধ্যে ছিলেন মুশতাক আহমেদ, টাইগারদের স্পিন পরামর্শক, পাকিস্তানি লেজেন্ড মুশতাক আহমেদ। উইকেটটা দেখছিলেন একেবারে বসে বসে, উইকেটে কতটা ঘাস আছে, ফাটল আছে কিনা সেই বিষয়গুলো দেখছিলেন। মুশফিক এসে তার সঙ্গে যুক্ত হলেন এবং তিনিও বসলেন, বসে একেবারে পুরোটা উইকেট পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখলেন। আসলে তিনি সিনিয়র ক্যাম্পেইনার, তিনি বার্তা দিবেন ক্রিকেটারদেরকে আসলে কিভাবে এই উইকেটে কোন পরিকল্পনায় খেলতে হবে এবং কি একাদশটা সাজানোর ক্ষেত্রেও নিঃসন্দেহে তার একটা পরামর্শ থাকবে। অভিজ্ঞতাটা তার নিশ্চয়ই এখানে কাজে লাগবে। পরবর্তীতে আমরা দেখেছি মাঝামাঝি অবস্থা থেকে দেখে তিনি আবার গেলেন অপর প্রান্তে এবং সেখানে গিয়েও উইকেট দেখলেন, শ্যাডো করলেন, আকাশের দিকে তাকালেন,
পুরো বাউন্ডারিটা তিনি দেখে নিলেন, একটা রাউন্ড দিয়েছেন পুরোটা মাঠ, ফিরে এসে যে আনুষ্ঠানিক যেই অনুশীলন পর্ব কিংবা ট্রেনিং সেশন যেটা, সেটাতে অংশ নিয়েছেন। বলা চলে মুশফিকুর রহিমের যে নিয়মিত যেই কাজটা তিনি করে থাকেন, এটা আসলে এখানেও আসলে মিস হয়নি। মাকায়ের উইকেটটা তিনি দেখেছেন এবং নিশ্চয়ই এই উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে খেলতে হবে সেটার পরিকল্পনাও নিশ্চয়ই তিনি সাজিয়ে নিয়েছেন। সঙ্গে ছিলেন মুশতাক আহমেদ, সেই পরামর্শটা তিনি অভিজ্ঞ এই কোচ দিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, অস্ট্রেলিয়া। দেশের ক্রিকেটের আরও খবর জানাবো। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গত 2 বছরে বিসিবির লোকসান হয়েছে 40 কোটি টাকা। তাই অগোছালোভাবে এবার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের বোর্ড। ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরের বছর ভালো টুর্নামেন্টের মাধ্যমে তা পুষিয়ে দেয়া যাবে বলে মনে করেন তামিম। এছাড়া আগামী বছর ফ্র্যাঞ্চাইজিগুলোর দল নিতেও বেশ কিছু নতুন নিয়ম মানতে হবে বলে জানান বিসিবি সভাপতি। আমি এভাবে করে করবো না, আমি কয়েকবারই বলেছি। আপনাদের থেকে আমাকে 10টা ক্রিটিসিজমও শুনতে হয়, আই এম ওকে উইথ ইট। অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফারুক আহমেদ আয়োজন করেছেন। গেল বছর অক্টোবরে নির্বাচিত হয়ে প্রথম মিটিংয়ে বুলবুলও দিয়েছিলেন বিপিএল আয়োজনের ঘোষণা। তবে এর চেয়ে বেশি সময় পেয়েও এই টুর্নামেন্ট থেকে হাত গুটিয়ে নিয়েছেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ব্যাখ্যা দিয়েছেন কেন নিয়েছেন এমন সিদ্ধান্ত। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। পুরো জিনিসটাকে ফিক্স করা, ঠিক করে যে জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগানো। এই বিপিএল দিয়ে আর্থিকভাবে কিছুটা লাভবান হন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। তার উপর প্রেসিডেন্ট নিজেই হয়েছেন আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান। তার দেশেই হচ্ছে না টুর্নামেন্ট। আমি আমার কমিটিতে আছি, আমার একটা বড় পদ আছে, আর আমার নিজের দেশে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটই সব অনিয়ম চলছে। ওটা বেটার না এই স্টেপটা নেওয়া যে আমি এখন এটা আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। আমি যদি প্লেয়ার থাকতাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি, বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম। ওই প্লেয়াররাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে দে অলসো এগ্রি টু দ্য ফ্যাক্ট যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। ফারুক বুলবুল আমলে গেল 2 আসরে বিপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি সুনাম ক্ষুণ্ণ করেছে টুর্নামেন্টের। বুলবুলের সময় মহা আয়োজনে ফ্র্যাঞ্চাইজি দেয়া হলেও টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে সরে যায় মালিক পক্ষ। তবে পরবর্তী আসরে দল নিতে মানতে হবে কঠিন শর্ত। আসতে পারে অন্য দেশের ফ্র্যাঞ্চাইজিও। একটা ফ্র্যাঞ্চাইজি 4-5টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে টুর্নামেন্টের মধ্যে খেলছি, এরকম যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড হয় বা আমরা তাদেরকে আনতে পারি, অটোমেটিকলি ক্রেডিবিলিটি গ্রোস। বিপিএলের ক্রেডিবিলিটি গ্রোস। বিদেশি ফ্র্যাঞ্চাইজ যদি বাংলাদেশে এসে টিম কিনে, জাস্ট এটা কিনা পর্যন্ত না, আমাদের নিয়মকানুন সব কিছু কি ফেভারেবল হয় কি হয় না, ওই জিনিসগুলোও আমাদেরকে বসে কমপ্লিটলি ক্লিয়ার একটা আইডিয়া আমাদের পেতে হবে। তবে আগামী বছর আদৌ বিপিএল হবে কিনা তা নিয়ে নির্দিষ্ট কোনো বার্তা দেননি তামিম ইকবাল। একই সঙ্গে বিপিএল ও বিসিবির অন্য টুর্নামেন্টে হওয়া ফিক্সিং নিয়ে অ্যালেক্স মার্শালের রিপোর্ট দ্রুতই জনসম্মুখে আনা হবে বলে জানান বিসিবি সভাপতি। রেকমেন্ডেশন এসেছে অ্যালেক্স মার্শাল থেকে। হ্যাঁ, যখন একটা জিনিস আসে তখন এটা আমরা লয়ারদের কাছে পাঠাই, আমাদের কাছে আসবে তখন আমরা আপনাদেরকে স্টেটমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিসিবির বয়সভিত্তিক দল নিয়ে জিডি নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। 28 আগস্ট মিরপুরে শুরু হবে এই টুর্নামেন্ট। অনূর্ধ্ব 17, 19 এবং অনূর্ধ্ব 23 জাতীয় পর্যায়ের 3 দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 19 দল, আর ফাইনাল হবে আগামী 9 সেপ্টেম্বর। মূলত তরুণ ক্রিকেটারদের বড় পর্যায়ের সঙ্গে মানিয়ে নিতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আমাদের যেই কারণে এই পুরা টুর্নামেন্টটাকে আয়োজন করা ইজ টু চ্যালেঞ্জ দেমসেলফ। ফর এক্সাম্পল আন্ডার-17 যখন আন্ডার-23 সাথে খেলবে, আই কমপ্লিটলি এগ্রি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যেটা ইট উইল বি চ্যালেঞ্জিং, ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। হয়তোবা খুব লো স্কোরও আউট হয়ে যেতে পারে, হয়তোবা খুব ভালোও খেলতে পারে, বাট এই বয়সে যদি ওদেরকে ওই চ্যালেঞ্জটা
না থ্রো করা যায়। সো আমরা অ্যাজ ক্রিকেট বোর্ড সিলেক্টার্স আমরা তো এই জিনিসটা বোঝার কোনো ওয়েই নাই যে এখান থেকে কি কোনো স্পেশাল ক্রিকেটার আছে কি নেই। এবারে ফুটবল। ৮ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্টে ইতিহাসের সেরা আয়োজন করতে চান সাফের সেক্রেটারি পুরুষোত্তম কাটেল। জানান, পরের আসর থেকে ফিফার অধীনে সাফ আয়োজনের পরিকল্পনার কথা। এছাড়া আগামী সপ্তাহে হতে পারে ট্রফি উন্মোচন। সাফ সেক্রেটারি জানান, নভেম্বরে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। আবারও বাংলার মাটিতে ফুটবলের জোয়ার। ৮ বছর পর সাফের আয়োজক বাংলাদেশ। নভেম্বরে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই মেগা ইভেন্ট। আয়োজনকে সফল করতে এরই মধ্যে তোড়জোড় চলছে বাফুফে থেকে সাফ কমিটির। এবারের সাফের অন্যতম আকর্ষণ হতে পারে ভিএআর এর সংযোজন। জোর চেষ্টা চলছে আধুনিক প্রযুক্তি আনার। সাফের সেক্রেটারি পুরুষোত্তম কাটেল জানান, এবারের আয়োজন হবে ইতিহাসের অন্যতম সেরা। ট্রফি অবয়বেও কিছুটা পরিবর্তন আনতে চাইছে ম্যানেজমেন্ট কমিটি। আগামী সপ্তাহের যে কোনো দিন বড় অনুষ্ঠান করে উন্মোচন করা হবে ট্রফি। সেক্রেটারি দায়িত্বে এবারই প্রথম সাফ আয়োজন করতে যাচ্ছি। সম্ভবতই ইতিহাসের সেরা আয়োজন করতে চাই। ফিফার সঙ্গে কথা চলছে, আমরা এই টুর্নামেন্টে ভিএআর এর ব্যবহার চালু করতে চাই। এটা করতে পারলে ফুটবল বিশ্বে সাফের মান বাড়বে। সবচেয়ে বড় কথা, সাফকে আমরা ফিফার অধীনে নিতে চাই। এটা নিয়ে আলোচনা চলছে। এছাড়া এবারের আসর জুড়ে নানা আয়োজনের পরিকল্পনা আছে। প্রতিটা ম্যাচ ঘিরে কিছু না কিছু আয়োজন রাখার চেষ্টা চলছে। ক্রিকেটে ভারতের বাংলাদেশে খেলতে আসা নিয়ে নানা অজুহাত থাকলেও সাফ খেলতে ইতোমধ্যে গ্রিন সিগন্যাল দিয়েছে ব্লু টাইগার্স। বাংলাদেশের জাঁকজমকপূর্ণ আয়োজনের অংশ হবে গেলবারের চ্যাম্পিয়নরা। তবে এখনো অনিশ্চিত নেপালের খেলা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিফা নিষেধাজ্ঞা বাতিল না করলে সাফের এবারের আসর থেকে বাদ পড়বে নেপাল। এছাড়া টুর্নামেন্টের টিকিট মূল্য নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সেক্রেটারি জেনারেল। এখানে আমাদের হাতে কিছু নেই। ফিফা সাসপেনশন না সরালে আসর থেকে নেপাল বাদ পড়বে। সেক্ষেত্রে আমাদের ভিন্ন কিছু পরিকল্পনা করতে হবে। আগামী সপ্তাহে সূচি নিয়ে আপডেট জানতে পারবেন। টিকিট মূল্য নিয়ে আলোচনা চলছে। দর্শকদের জন্য সহনীয় পর্যায়ে রাখা হবে। সাফ আয়োজন নিয়ে বাফুফের সহযোগিতার প্রশংসাও করেন পুরুষোত্তম কাটেল। দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের সফল আয়োজন উপহার দিতে আশাবাদী তিনি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ, ঢাকা। আসিয়ান কাপে অংশ নিয়ে থমাস ডুলিকে ভালো করার চ্যালেঞ্জ দেওয়া উচিত বাফুফের, এমনটাই মনে করেন ফুটবল বিশ্লেষকরা। ঘরের মাঠে ছোট দলের বিপক্ষে খেলার চেয়ে বড় দলের চ্যালেঞ্জ দলকে আরও পরিণত করবে বলে মনে করেন তারা। বিশ্লেষকদের মতে কোন সিদ্ধান্ত ফুটবলের জন্য মঙ্গলজনক হবে, কারো কথায় প্রভাবিত না হয়ে বাফুফের উচিত এই বিষয়ে স্পষ্ট অবস্থানে থাকা। আসিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হলেও তা নিয়ে দ্বিধান্বিত থমাস টুলি। এ যেন ঘরের লক্ষ্মী পায়ে ঠেলার মতোই অবস্থা। যদিও হঠাৎই পাওয়ার সুযোগ শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে আসবে কিনা তা নিয়ে আছে সংশয়। তার আগে অবশ্য নিজেদের অবস্থানেও স্পষ্ট থাকা জরুরি বাফুফের। দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্টে খেললে নিশ্চিতভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। ডুলি সেটা নিতে ভয় পাচ্ছেন কিনা এরই মধ্যে তা নিয়ে উঠেছে প্রশ্ন। কেননা আসিয়ান কাপের চাইতে তার প্রাধান্যের তালিকায় ঘরের মাঠে 3 জাতীয় টুর্নামেন্ট। নতুন কোচকে এই জায়গায় প্রশ্রয় না দিয়ে বাফুফের তাকে চ্যালেঞ্জের মুখে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। নতুন কোচকে একটা চ্যালেঞ্জ দেওয়া, তোমার প্রমাণ করতে হবে। আসিয়ান কাপ দিয়ে কোচের পরীক্ষা হবে। আমি কতজন বিদেশি খেলাচ্ছি, প্রবাসী খেলাচ্ছি, তাদের মানটা কেমন সেটা আমরা দেখতে পাবো। আসিয়ান কাপ আবার যারা খেলে তারা এমন না যে তারা ইউরোপের মানের না। এশিয়ান কাপ বাছাই, ওয়ার্ল্ড কাপ বাছাই অনেক বড় টিমের সঙ্গেও খেলেছি। সবগুলো আমাদের হায়ার র্যাঙ্ক ছিল। তো সেইখানেও খেলবো আমরা, এখানেও খেলবো। এখানে আরেক দফা তাদের পরীক্ষা হবে। যত বেশি কঠিন প্রতিপক্ষ হবে ততই আমাদের প্লেয়াররা আরও শানিত হবে। আমরা হেরে যাই, বাট তাদের যে যে যুদ্ধটা হবে এটাতে তারা নেক্সট রাউন্ডে খেলতে গেলে অনেক বেটার ফুটবল তারা উপহার দিবে। সাফের আগে ফুটবলারদের আত্মবিশ্বাস তৈরি করা জরুরি। তবে সেটা ভুটান কিংবা নেপালের বিপক্ষে খেলে তৈরি হলে ফল হতে পারে বুমেরাং। অন্যদিকে আসিয়ান অঞ্চলের হাই র্যাঙ্কড টিমের বিপক্ষে ম্যাচ খেললে নিজেদের অবস্থান টের পাবে জামালরা। তাই কোন সিদ্ধান্ত মঙ্গলজনক, বাফুফের এই বিষয়ে স্পষ্ট অবস্থানে থাকা উচিত বলে মত বিশ্লেষকদের। ফুটবলের উন্নয়নের জন্য বিএফএফকে যে কোনো ধরনের ঝুঁকি নিতে হবে।
এবং ঝুঁকি না নিলে আপনি তো সাকসেস হবেন না। ঝুঁকি নিলেই বোঝা যায় যে আপনার খামতিটা কোথায়, আপনার দুর্বলতাটা কোথায়, আপনার পাওয়াটা কতটুকু হলো। বড় টিমগুলোর সঙ্গে না খেলে আমি সবসময় যদি হইলো যে ভুটান এরকম আরও কয়েকটা টিম আমাদের এখানে গত কয়েক বছরে এসছে, সেগুলোর সঙ্গে খেলে আমার মনে হয় যে কোনো খুব একটা লাভ হয় না। কোন জায়গায় খেললে আমাদের জন্য লাভ হবে, আমাদের ডেভেলপমেন্টটা দ্রুত হবে, আমরা কি সাফে খেলবো না আসিয়ানে খেলবো, এগুলো নিয়ে প্রথম আমরা কি ভাবছি কিনা সেটা হলো যে বড় প্রশ্ন। আসিয়ান কাপ ফিফা উইন্ডোর মাঝে হওয়ায় বাফুফের সামনে সুযোগ হামজা, সমিত সহ সেরা ফুটবলারদের নিয়ে দল গড়ার। আর তাই এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু কোচ নয়, পাইপলাইনে থাকা ফুটবলারদেরও পরীক্ষা হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফাইনালের 1 মাস পরও নিষ্পত্তি ঘটেনি একটি প্রশ্নের। মেটলাইফে সেদিন আর্জেন্টিনা ড্রেসিং রুমে ঠিক কী ঘটেছিল? 1 মাস পূর্তিতে এবার মুখ খুলল আলবিসেলেস্তে ফুটবল অ্যাসোসিয়েশন। একই দিনে সমালোচকদের আবারও এক হাত নিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। বিশ্বকাপ ফাইনালের 1 মাস পার হলেও রেশ কাটেনি বিন্দুমাত্র। আলবিসেলেস্তেদের মনে একটাই প্রশ্ন, মেটলাইফের ফাইনালে সেদিন কি ঘটেছিল? গুঞ্জন এমন জায়গায় পৌঁছেছে যে ওই প্রশ্নই এখন আর্জেন্টাইন ফ্যানদের অস্বস্তির কারণ। রীতিমতো হাসি ঠাট্টায় পরিণত হয়েছে এই প্রশ্ন। প্রতিনিয়ত নানান মিম আর ট্রলে সয়লাভ সামাজিক মাধ্যম। ওই ফাইনালের 1 মাস পূর্তিতে এবার মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক মাধ্যমে দেয়া 1 মিনিট 21 সেকেন্ডের এক বিবৃতিতে জানালো ফাইনালের আগে ঠিক কি ঘটেছিল ড্রেসিং রুমে। কেউ যখন বলবে ফাইনালে কিছু একটা ঘটেছিল, শুধু বলবেন হ্যাঁ। আসলে যা ঘটেছিল তা হলো একটি দল জেতার জন্য সবকিছু উজাড় করে দিয়েছিল। তারা শেষ পর্যন্ত লড়েছে, কখনো হাল ছাড়েনি। সবকিছু জেতার পরও এই দফায় তাদের হেরে যেতে হয়েছে। 2026 বিশ্বকাপে তীব্র সমালোচনার মুখে পড়ে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রেফারির একের পর এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, ফিফা সভাপতি কিংবা ইসরায়েল প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা প্রীতি, সব মিলিয়ে লিওনেল মেসিরা বিদ্বেষের শিকার হননি কম। আর তার বিরোধিতা করে শুরু থেকেই সরব ছিলেন দেশটার ফুটবল ফেডারেশন সভাপতি। 1 মাস পূর্তিতে মুখ খুলেছেন ক্লদিও তাপিয়াও। বিশ্বকাপ জুড়ে উদ্দেশ্যমূলকভাবে আর্জেন্টিনার প্রতি ঘৃণা ছড়ানো হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছেন তিনি। আমাদের খেলোয়াড়েরা যখন মাঠে নিজেদের উজাড় করে দিচ্ছিলেন, তখন বাইরের কিছু মানুষ ঠিক উল্টো কাজটাই করছিল। তারা ঘৃণা ছড়াচ্ছিল, বিভাজন তৈরি করছিল, কালিমা লেপন করছিল। কোটি মানুষের শ্রদ্ধা অর্জন করা একটি জাতীয় দলের ভাবমূর্তি ধ্বংস করার চেষ্টা করছিল তারা। ফাইনালের আগে ঠিক কি ঘটেছিল কিংবা আদৌ কিছু ঘটেছিল কিনা সে প্রশ্নের নিষ্পত্তি হয়তো কখনোই ঘটবে না, অথবা ঘটলেও বদলাবে না কিছুই। মেটলাইফে শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন, আর স্মরণকালের অন্যতম জঘন্য পারফরমেন্স করেছে আর্জেন্টিনা। ইতিহাস মনে রাখবে এতটুকুই। সাব্বির মিথুন, সময় সংবাদ। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের পর এবার প্রথম ব্যালন ডিওর জয়ে নজর হ্যারি কেইনের। ফুটবলের এই মর্যাদার পুরস্কারের জন্য গত মৌসুমে নিজের দিক থেকে সব কিছুই করেছেন বলে মন্তব্য কেইনের। তবে আপাতত ব্যালন ডিওর নিয়ে না ভেবে নতুন মৌসুমের দিকেই নজর রাখছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। আবারও ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে 36 গোল করে আর্লিং হ্যালান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে আগে থেকেই নিশ্চিত করে রেখেছিলেন এই পুরস্কার। এবার আনুষ্ঠানিকভাবে বুঝে নিলেন নিজ হাতে। গত মৌসুমটা ক্লাবের হয়ে দুর্দান্ত কাটিয়েছেন কেইন। ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলে 61 গোল করেছেন। জিতেছেন বুন্দেসলিগা, ডিএফবি পোকাল সহ 3টি শিরোপা। জাতীয় দলের হয়েও ছিলেন দারুণ ছন্দে। ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার পথে 6টি গোলও করেন তিনি। তাতে অনেকেই ব্যালন ডিওর জয়ের তালিকায় দেখছেন এই ইংলিশ ফুটবলারকে। অবশ্য হ্যারি কেন উড়িয়ে দিচ্ছেন না এই সম্ভাবনা। এই ফুটবলারের মতে ব্যালন ডিওর জয়ের জন্য সবকিছুই করেছেন তিনি। কয়েকদিন আগেও এ বিষয়ে কথা বলেছি। অবশ্যই এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। পুরস্কারটির বিজয়ী ঘোষণা করার আগ পর্যন্ত এ নিয়ে অনেক আলোচনা হবে, এটা আমি জানি। তবে শেষ পর্যন্ত আমি গত মৌসুমে যা করার সবকিছুই করেছি। এটা ছিল আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা মৌসুম। জাতীয়
দল ও ক্লাবের হয়ে অনেক কিছু অর্জন করেছি। ব্যালন ডি'র জয়ের সম্ভাবনার তালিকায় নাম উঠেছে অনেকেরই, যেখানে বিশ্বকাপ জয়ী রদ্রি কিংবা কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকারও নাম আছে। কেইনও মনে করেন অনেকেই এই পুরস্কার জেতার দাবিদার, তাই আপাতত এটা নিয়ে ভাবতে নারাজ তিনি। এটা নিয়ে আলোচনা করা এখন আপনাদের ও সমর্থকদের বিষয়। আমার মনে হয় এ কারণেই ব্যালন ডি'র এত বিশেষ। অনেক খেলোয়াড়ই দারুণ মৌসুম কাটিয়েছে, তাই আমার দিক থেকে এখন আমি শুধু পরের মৌসুমের দিকেই মনোযোগ দিচ্ছি। আগামী ৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে ৭০তম ব্যালন ডি'র জয়ীর নাম। এবারই প্রথম প্যারিসের বাইরে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান, যেখানে কেইন জিতলে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই মর্যাদার পুরস্কার জিতবেন তিনি। রাফি আমিন, সময় সংবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের গায়ে হাত তুলে বিতর্কের জন্ম দিয়েছেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ম্যাচে মেজাজ হারান ইন্টার মায়ামি অধিনায়ক, আর তাতে তার বিরুদ্ধে তদন্তে নামছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। অপরাধ প্রমাণিত হলে কমপক্ষে আর্থিক জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ নিষেধাজ্ঞার খড়গ নামতে পারে মেসির ওপর। গুড বয় খ্যাত লিওনেল মেসির মেজাজ হারানোর নজির নতুন কিছু নয়। সুবারু পার্কে দেখা গেল একই ধরনের চিত্র। বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে থাপ্পড় মেরে আলোচনায় এসেছেন LM10। ফিলাডেলফিয়ার বিপক্ষে লিগ ম্যাচে ঘটেছে এমন ঘটনা, যেখানে দুইবার এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ দ্য হেরন্স। ২-২ গোলে ড্রর ম্যাচে জোড়া লাল কার্ডও দেখান ম্যাচ রেফারি। সব মিলিয়ে ঘটনাবহুল একটা দিন কেটেছে মেজর লিগ সকারে। ঘটনার সূত্রপাত ম্যাচের যোগ করার সময় কুইন সুলিভানের সঙ্গে বিবাদে জড়ান মায়ামির ইয়ান ফ্রে, আর বড় ভাইয়ের হয়ে সেখানে জড়িয়ে পড়েন কাভান। ফ্রে আর কাভানকে লাল আর কুইনকে হলুদ কার্ড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ম্যাচ রেফারি। ২১ বছর বয়সী এই ফুটবলার এরপর যখন মেসিকে পাশ কাটিয়ে ফিরছিলেন, তখন তাকে থাপ্পড় মারেন মায়ামি অধিনায়ক। তাতে মেসির দিকে তেড়ে যান কুইন সুলিভান। পরিস্থিতি আরও অবনতির আগেই নিয়ন্ত্রণে আনেন ম্যাচ রেফারি, আর ওই ভিডিও জন্ম দিয়েছে বিতর্কের। মেসির আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। মায়ামি ভিত্তিক ক্রীড়া সাংবাদিক হোসে আর্মান্দো জানিয়েছেন, মেসির এমন কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে MLS এর ডিসিপ্লিনারি কমিটি, যেখানে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে আর্থিক জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ আসতে পারে ম্যাচ নিষেধাজ্ঞার মতো বড় শাস্তি। অন্যদিকে শাস্তি পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানো। ১৬ বছর বয়সী মিডফিল্ডার খেলতে পারবেন না ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচ, যা কিনা বড় ধাক্কা ক্লাবটার জন্য। লিগের ২০ ম্যাচ শেষে টেবিলে ১৩ নম্বরে আছে তার দল। অবস্থা ভালো নয় মায়ামিরও। ৮ ম্যাচ বাকি রেখে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে তাদের পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ৭ পয়েন্টে। বড় অঘটন না ঘটলে এবার লিগ শিরোপা জয়ের সম্ভাবনা নেই মেসিদের। নিষেধাজ্ঞা নামলে আরও বড় হোঁচট খাবে তার ক্লাব। সাব্বির মিথুন, সময় সংবাদ। ১০ বছরের বেশি সময় পর ইতালিয়ান ফুটবলে ফিরলেন রোনালদিনিও। ৪৬ বছর বয়সে সিরি সি ক্লাব রাভেনা এফসিতে খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। একই সঙ্গে শেয়ার হোল্ডার ও টেকনিক্যাল কোচ হিসেবেও ক্লাবটির সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। বৃহস্পতিবার ইতালির ফোরলি বিমানবন্দরে পৌঁছান রোনালদিনিও। ফুটবল থেকে দূরে ছিলেন এক দশকেরও বেশি সময়ে, কিন্তু এবার আবারও ইতালির ফুটবলে ফিরলেন রোনালদিনহো, তবে নতুন এক পরিচয়ে। বৃহস্পতিবার ইতালির ফোরলি বিমানবন্দরে পৌঁছান ব্রাজিলিয়ান কিংবদন্তি। সঙ্গে ছিলেন রাভেনা এফসির সভাপতি ইগনাজিও। বিমানবন্দরে সমর্থকদের দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানান রোনালদিনহো। এরপর রওনা দেন রাভেনার উদ্দেশ্যে। ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনা এফসিতে খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়েছেন ৪৬ বছর বয়সী রোনালদিনহো। তবে তার নতুন অধ্যায় শুধু মাঠের খেলাকে ঘিরে নয়, ক্লাবটির শেয়ার হোল্ডার হওয়ার পাশাপাশি টেকনিক্যাল কোচের দায়িত্বও পালন করবেন তিনি। রোনালদিনহো মাঠে খেলবেন নাকি না তা এখনো স্পষ্ট নয়, তবে বিশেষ উপলক্ষে অন্তত একটি অফিসিয়াল ম্যাচে মাঠে দেখার ইচ্ছার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ফলে বহু বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদিনহোকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
আর এখানেই ফিরে আসে তার বর্ণিল ক্যারিয়ারের গল্প। 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রোনালদিনহো। 2005 সালে জেতেন ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর। বার্সেলোনার জার্সিতে ছিলেন আরও দুর্দান্ত, জিতেছেন 2টি লা লিগা শিরোপা। 2005-06 মৌসুমে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে ইতালির সঙ্গে রোনালদিনহোর সম্পর্কও বেশ পুরনো। 2008 সালে বার্সেলোনা ছেড়ে যোগ দেন এসি মিলানে। ইতালিয়ান ক্লাবটির হয়ে খেলেন 2011 সাল পর্যন্ত। এরপর ক্যারিয়ারের শেষ দিকে ব্রাজিলে ফিরে যান। 2015 সালে ফ্লুমিনেন্সের হয়ে খেলেন সর্বশেষ পেশাদার ম্যাচ। তারপর থেকে আর কোনো ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে দেখা যায়নি তাকে। এবার সেই রোনালদিনহোই ফিরেছেন ইতালিতে। বয়স 46, পেশাদার ফুটবলের বাইরে 1 দশকের বেশি সময়। তবু রাভেনার সঙ্গে তার নতুন যাত্রায় থাকছে একসঙ্গে 3 পরিচয়। ফুটবল মাঠে সোনালী সময় হয়তো অনেক আগেই পেছনে ফেলে এসেছেন, কিন্তু বল পায়ে সেই জাদুকরকে আবারও দেখার সম্ভাবনাই এখন তার সমর্থকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ। নূরে জান্নাত, সময় সংবাদ। আবারও ক্রিকেট। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচে না থাকতে পেরে জীবনের সবচেয়ে বড় জয় উদযাপন মিস করে এখন আক্ষেপে পড়ছেন আইকনিক টাইগার ফ্যান শোয়েব আলী। তবে দলকে সমর্থন করতে লাল সবুজ পতাকা হাতে হাজির হয়েছেন ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গ্যালারিতে গলা ফাটাবেন শোয়েব আলী। ম্যাকাইয়ে এই টাইগার ফ্যানের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমুল। ডারউইনের ঐতিহাসিক জয়ের দিনে সবকিছুই ছিল, শুধু গ্যালারিতে ছিল না বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েব আলী। তিনি বাংলাদেশে ছিলেন, তবে ম্যাকাই টেস্টের আগে তিনি চলে এসেছেন বাংলাদেশ দলকে সমর্থন দিতে। শোয়েব, আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে কতটা মিস করেছেন ডারউইনের এই ঐতিহাসিক জয়কে? ভাই যেভাবে বললেন এইভাবে বলার পর এখন ভয় লাগতেছে, যদি ম্যাচটা এদিক ওদিক হয় তাহলে কিন্তু পাবলিক আমারে ইচ্ছা মতো ধুইব, বুঝছেন। তা অনেক কিছু বলতেছে, আসলে ভাগ্যে যেটা থাকবে ওটা হবেই, আর ভাগ্যে যেটা থাকবে ওটা হবে না। তবে ওই টেস্ট ম্যাচ তো আসলেই অবশ্যই অনেক মিস করছি, কারণ ইতিহাসের অনেক ভালো ভালো ম্যাচ যেগুলো আসলে কখনো মিস করিনি, কিন্তু সর্বকালের সেরা একটা ম্যাচ, যে ম্যাচটা আসলে মিস করার কারণে কিন্তু মানে আক্ষেপ বলেন, কষ্ট বলেন, হতাশা অনেক কিছুই মনের ভিতরে কাজ করতেছে। তাই মানে এই ম্যাচটা যেন মিস না করি, ইতিহাসের সাক্ষী হতে পারি, আল্লাহ যেন ম্যাচটা বাংলাদেশের পক্ষে রাখে, সেজন্য কিন্তু মানে চলে আসি এখানে। প্রায় 28 ঘন্টা জার্নি করে কিন্তু সরাসরি মাঠেই চলে আসলাম। অনেক মিষ্টি বিতরণ করেছেন। প্ল্যানটা কি, ম্যাকাইতে যদি বাংলাদেশ ভালো কিছু করে তাহলে আসলে উদযাপনটা কিভাবে হবে? উদযাপনটা আসলেই ইচ্ছা আছে ম্যাকাইতে পতাকা নিয়ে ঘুরবো, মানে গাড়ি ঘুরে নিয়ে না, মানে পতাকা এক হাতে নিয়ে, আর বাঘের ড্রেস পুরা ম্যাকাই শহরে ঘোরা, ম্যাকাই শহরে র্যালি করা। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারালো, মানে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে, আর অস্ট্রেলিয়া নাম্বার 1 টিম, আর বাংলাদেশ 9 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। তা সেই টিম মানে যেভাবে মানে নাকানি চুপানি খাওয়াইলো, ইচ্ছা আছে পুরো শহর ঘোরা। গ্যালারিতে কেমন আওয়াজ হবে এই ম্যাকাই? মাঠটা ছোট তো আওয়াজ ভালোই হইব, তবে সেই আওয়াজের সাথে সাথে ভাইদেরও ভালো খেলতে হইব। আমার মনে হয় যে অস্ট্রেলিয়া পুরো মানে টেনশনে আছে, এমনকি পুরো কাঁপাকাঁপি, কারণ তাদেরকে এভাবে মানে ঘরের মাটিতে নাকানি চুপানি মানে বাংলাদেশি খুব ভালোভাবে খাওয়ালে, এত বড় ব্যবধানে বাংলাদেশ জিতলো, তা খুব চাপে আছে ওরা। আপনি কি আসলে কুফা, যেটা আসলে মানুষ অনেক ধরনের অনেক কথা বলছে? এটা অনেকেই বলবে, এখন যার যেটা বলে, এখন কেউ যদি এগুলো টল করে মজা পায় পাক, সমস্যা নেই। তবে এগুলো আসলে কখনো বিশ্বাস করি না, কারণ ওই যে বললাম, যেটা ভাগ্যে থাকবে হবে, যেটা ভাগ্যে না কখনো হইবে না। তা সবাই আল্লাহর ইচ্ছা। ট্রল করলে খারাপ লাগে নিশ্চয়ই? ট্রল আমার খারাপ লাগে না, তবে ওই ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যখন দেখে তাদের কাছে খারাপ লাগে, তারা যখন আমাকে বলে তখন একটু খারাপ লাগে। তো এছাড়া আসলে কিছুই না, কারণ মানুষ আসলে মানুষের মাঝে মাঝে মনে হয় যে নিজেদের গজব মানুষ নিজেরাই নিয়ে আসে, কারণ যে মানুষটাকে কখনো দেখেন নাই, কথা হয় নাই, ঝগড়া নাই, কাজা নাই, সেই মানুষটাকে আপনি গালাগালি করতেছেন, তাকে টল করতেছেন, মনে হচ্ছে যেন আপনার সাথে অনেক দিন ধরে মারামারি জ্ঞান কিছুই না। তাহলে আসলে মানে নিজের প্রতি নিজে গজব নিয়ে আসতেছে না। তাদেরকে বলবো যে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, আর তাদেরকে বরদোয়া দিব না, কিছু বলবো না, হিদায়াত দিক আল্লাহ। শোয়েব আলী এসেছেন বাংলাদেশ দলকে সমর্থন দিতে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে, কিন্তু বাংলাদেশ ধ্বনি আমরা শুনতে পাবো নিঃসন্দেহে, এবং টাইগারদেরকে সেই পারফরমেন্সটা দেখাতে হবে এই ম্যাকাইতে ইতিবাচক কিছু করতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকাই, অস্ট্রেলিয়া।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCJ এর বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। TCJ এর সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সঞ্জীব দে বাবু সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে ইসরাফুল খসরু বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন। ভবিষ্যতে TCJ এর উদ্যোগে আরও বড় পরিসরে ক্রীড়ার এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের ইতিহাস লিখতে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে টাইগাররা ম্যাকাইয়ের বাতাসে মানিয়ে নেয়ার চেষ্টা, সমস্ত শক্তি নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অজিদের। পরিকল্পনা ছাড়া BPL আয়োজন করে গেল 2 বছরে বিসিবির লোকসান 40 কোটি টাকা, বললেন তামিম ইকবাল। অগোছালোভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। এবং নভেম্বরে ঢাকায় ইতিহাস সেরা আসর উপহার দিতে চান সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। আগামীবার থেকে ফিফার অধীনে আয়োজনের আশা। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।